চিকিৎসক লাঞ্ছিতের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতিতে ঢাকা মেডিকেলে বন্ধ সব সেবা। চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা। রাতভর উত্তেজনার পর সেনা পুলিশ মোতায়েন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতা কর্মীদের ঢল। জনকল্যাণের কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান তারেক রহমানের। বন্যার অজুহাতে চালের কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা কারসাজি করে 50 কেজির বস্তায় বাড়ানো হয়েছে 400 টাকা পর্যন্ত। সিন্ডিকেট ভাঙতে এলসি উন্মুক্ত করার দাবি। এবং গুম হয়ে 5 মাস আয়না ঘরে বন্দী ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। অন্ধকার কুঠুরিতে আটকে রেখে চলত বর্বরতা। বিশেষ আইনে দ্রুত বিচারের দাবি। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাত ইসলাম ধ্রুব। অন্য প্রসঙ্গ, বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে চন্দ্রিমা উদ্যানে হাজারো মানুষের ঢল। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জড়ো হন তারা। মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় চারপাশ। দুপুর 11টার পর সেখানে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। বলেন, গুম খুন বন্ধ হয়, স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। দেশ পুনর্গঠনে কাজ করার পাশাপাশি দলকে শক্তিশালী করা হবে বলেও জানান তিনি। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিহিংসা পরায়ণ না হয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পথে রয়েছে এমন সময় হঠাৎ করেই চাপিয়ে আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার কাজে মত। অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন। তবে খেয়াল রাখবেন, কেউ যেন হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। এবার বন্যা পরিস্থিতির খবর। লক্ষ্মীপুরে অনেক জায়গায় নামতে শুরু করেছে বন্যার পানি। তবে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় কিছু কিছু জায়গায় এখনো জলাবদ্ধতা আছে। বিস্তারিত জানাতে লক্ষ্মীপুরে আছেন রিপোর্টার আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। আতাউর, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মান্দারি ইউনিয়নের দক্ষিণ মান্দারির একটি গ্রামে। এই গ্রামে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পানির মধ্যে আমি দাঁড়িয়ে আছি, এবং যদি উপর থেকে ছবি নেওয়া হতো তাহলে দেখা যেত চারদিকে পানি, মাঝখানে কিছু ঘরবাড়ি আছে, এমন একটি অবস্থা। তো চারদিকে পানি হওয়াতে এই ঘরবাড়িগুলোতে আসা যাওয়া করতে প্রচণ্ড বেগ পোহাতে হচ্ছে মানুষকে, কারণ প্রচুর পানি। এখানে আসা যাওয়ার ক্ষেত্রে নৌকাই এখন একমাত্র বাহন। এবং এই আশপাশের যে ঘরবাড়িগুলো দেখছেন, অনেক ঘরবাড়ি আছে যেগুলোর ভিটি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। আসলে যে পরিমাণ পানি এই ঘরবাড়িগুলোতে উঠেছিল, এগুলোর ভিটি আসলে কতদূর টিকবে বা বন্যার পানি পুরোপুরি সরে যাওয়ার পরে এই ঘরগুলো আসলে টিকে থাকবে কিনা সেটি এখন একটি বড় প্রশ্ন, এবং এখানকার বাসিন্দাদের একটি বড় আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। কারণ যে পরিমাণ পানি এখানে উঠেছিল, আমরা শুনেছি যে গত 5 দিন আগে এখানে অন্তত আরও 1 হাত পর্যন্ত বেশি পানি ছিল। সেই পানি গত 4-5 দিনে অনেকটাই নেমেছে, কিন্তু এখনও যে পরিমাণ পানি আছে সেই পানি কিন্তু খুবই ধীর গতিতে নামছে। আমরা এখানে আসার সময় দেখেছি এখানে পাশে একটি খাল আছে, ওয়াবদা খাল, যে খালটি এদিক দিয়ে মান্দারি হয়ে লক্ষ্মীপুর হয়ে আবার মেঘনা নদীতে গিয়েই পড়েছে। তো এখান থেকে মান্দারি যাওয়ার পথে এই খালটিতে আমরা দেখেছি প্রচুর ময়লা বিভিন্ন জায়গায়
জমে আছে, যার কারণে কোনোভাবেই পানি বের হতে পারছে না। এবং এখানে অনেকগুলো ব্রিজ দেখেছি, যে ব্রিজগুলো একেবারেই ফ্ল্যাট বেডেড ব্রিজ, এবং সেই ব্রিজগুলো নিচ দিয়েও আসলে পানি বেড়ে গেলে আর পানি বা ময়লা সরে যাওয়ার কোনো উপায় থাকে না, বা পানি প্রবাহের পরিমাণ তখন অত্যন্ত কমে যায়। তো এখানকার স্থানীয় যারা বাসিন্দা তারা বলছেন যে একসময় এই খালগুলোতে নৌকা চলতো, যেই নৌকা চলতো সেই নৌকাগুলোর কারণে মানুষ চলাফেরা করতে পারতো এবং সেই পরিমাণ পানিও সুন্দরভাবে প্রবাহিত হতে পারতো। সে সময় এখানে যেই ব্রিজগুলো ছিল সেই ব্রিজগুলো এমনভাবেই নির্মিত হয়েছিল যাতে নিচ দিয়ে নৌকা চলাচলও করতে পারে, এবং অতিরিক্ত ময়লা কচুরিপানা কিছু আসলেও সেগুলো অনায়াসে ব্রিজের নিচ দিয়ে সরে যেতে পারতো। কিন্তু এখন এই ফ্ল্যাট বেডেড ব্রিজগুলো করায় ওনারা বলছেন যে বর্তমান বা সাম্প্রতিক সময়ে যে বন্যার ঘটনাগুলো ঘটছে বা অতিবৃষ্টির কারণে যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, সে পানি কিন্তু সহজে নামতে পারছে না, যার প্রেক্ষিতে গ্রামের মানুষগুলো অত্যন্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং আমরা দেখছি কি ধরনের দুর্ভোগে তারা আছেন, এবং তারা বলছেন যে গত 4-5 দিন আগেও যে পরিমাণ ত্রাণ এদিকে এসেছিল এটি কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে এসেছে, কিন্তু মানুষ এখনো পর্যন্ত যথেষ্ট দুর্ভোগে আছে। তারা খেতে পারছেন না, তাদের রান্নাঘরগুলো পানির নিচে তলিয়ে গেছে, শুকনো খাবারই তাদের একমাত্র ভরসা। সেক্ষেত্রে মানুষ যদি ত্রাণ দেয়া বন্ধ করে দেয়, আসলে তাদের অনেককে না খেয়ে থাকতে হবে, এমনটি আশঙ্কা তাদের। তো লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মান্দারির দক্ষিণ মান্দারি থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতির এই খবর ছিল আমার কাছে। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম লক্ষ্মীপুরে। কোনো রকম সংকট না থাকা সত্ত্বেও বন্যার কারণে যানবাহন চলাচল বন্ধ থাকার পাশাপাশি ত্রাণ কাজে বিপুল পরিমাণ চাল লাগছে। এই দুই অজুহাতে 10 দিনের ব্যবধানে 50 কেজির প্রতি বস্তায় চালের দাম বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। একই সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মোকামগুলোতে ধান ও চালের মজুদ গড়ে তুলে সিন্ডিকেট ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছে বলেও অভিযোগ উঠেছে। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্যা দেখা দেওয়ার আগে অর্থাৎ গত 20 আগস্ট পর্যন্ত সাধারণ মানের মোটা সিদ্ধ 50 কেজির প্রতি বস্তা চাল বিক্রি হয়েছে 2000 টাকা দরে, কিন্তু এখন সে চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে 2400 টাকায়। একইভাবে সব ধরনের চালের দামের বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 400 টাকা পর্যন্ত। বন্যা এই জন্য আমাদের চট্টগ্রামের চাউলের আমদানিটা কম হয়েছে। এই কমের পরিপ্রেক্ষিতে কিছু আমাদের অসাধু ব্যবসায়ী আছে, তারাও স্টক করছে এবং মার্কেটটা অটোমেটিক বাড়ে গেছে। সিদ্ধ চালের মতো অবস্থা আতপ চালের বাজারও। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, পর্যাপ্ত মজুদ থাকার পাশাপাশি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকা সত্ত্বেও শুধুমাত্র বন্যা এবং ত্রাণের অজুহাতে বাড়ানো হচ্ছে চালের দাম। ধান স্টক করার একটা শ্রেণী বের হয়ে গেছে, তারা ডেইলি 100, 150, 200 করে মনে ধানের দাম বাড়িয়ে দিচ্ছে, সেটার ইফেক্ট চাউলের বাজারে পড়তেছে। ধান উৎপাদন এলাকা হিসেবে পরিচিত রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া, দিনাজপুর, পাবনা এবং বগুড়ার মোকামে ধান চাল মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। মোকাম মালিক এবং মিলাররা আগের চাহিদাপত্র অনুযায়ী চাল দিতে অস্বীকৃত জানালো বাড়তি দাম পেলে গুদামগুলোতে চালবাহী ট্রাক পাঠাচ্ছে। এক্ষেত্রে সিন্ডিকেট প্রথা ভাঙতে চাল আমদানির এলসি উন্মুক্ত করার দাবি ব্যবসায়ীদের। 6-7 এলসিটা কুলি রাখার জন্য বলতেছি, যদি আমাদের দেশে সংকট থাকে ছট করে 1 সপ্তাহের মধ্যে চাউল আমাদের দেশে আসবে, কিন্তু না হয় আমাদের চাউলের কেজি 100 টাকা ইমিডিয়েটলি 100 টাকা হয়ে যাবে। চট্টগ্রামে চালের কোনো মোকাম না থাকলেও নগরীর পাহাড়তলি বাজারের 200 গুদামে প্রতিদিন 100 ট্রাক বোঝাই 1500 মেট্রিক টন এবং চাকতাই বাজারের 100 গুদামে 1300 মেট্রিক টন চাল আসছে। নেই কোনো চালের সংকট, তারপরও কৌশল এবং অজুহাত করে বাড়ানো হচ্ছে সব ধরনের চালের দাম। চালের দাম নিয়ন্ত্রণে এখনো যদি মনিটরিং শুরু না হয় তাহলে আগামীতে লাগামহীন হয়ে পড়বে, এমনটি শঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের পাহাড়তলি চাল বাজার থেকে কমল দে, সময় সংবাদ। বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে পাচার হওয়া অর্থের পরিমাণ কত? এমন প্রশ্নের উত্তর মিলছে বৈশ্বিক একটি আর্থিক গবেষণা সংস্থার প্রতিবেদনে। সংস্থাটি বলছে গড়ে প্রতি বছর 80,000 কোটি টাকা পাচার হচ্ছে তৃতীয় বিশ্বের ছোট্ট এই দেশ থেকে, যার বড় একটি অংশই পাচার হয়েছে তথাকথিত আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে। অর্থনীতিবিদরা বলছেন যে করেই হোক পাচার হওয়া অর্থ ফেরানোই এখন মূল চ্যালেঞ্জ। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। গত কয়েক বছর ধরেই ডলার সংকট, ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতি সহ নানাবিধ টানাপোড়েনে দেশের অর্থনীতি, যার অন্যতম কারণ অর্থ পাচার।
বৈশ্বিক বাণিজ্য ভিত্তিক কারসাজি, হুন্ডি, চোরাচালান সহ নানাবিধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে লক্ষাধিক কোটি টাকা। ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর তথ্য বলছে, বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর 753 কোটি 37 লাখ ডলার বা 80,000 কোটি টাকা পাচার হয়েছে। শুধু ব্যক্তি উদ্যোগেই নয়, অর্থ পাচার প্রক্রিয়ায় পরোক্ষভাবে যুক্ত হয়েছে দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি ব্যাংকও। সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD বলছে, গেল প্রায় 1.5 যুগে দেশীয় 19টি ব্যাংকে আত্মসাৎ করা মাত্র 24টি ঋণ কেলেঙ্কারির মাধ্যমেই প্রায় 100,000 কোটিরও বেশি টাকা পাচার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। পাচার হওয়া অর্থ ফেরাতে বেশ কবছর আগেই বাংলাদেশ বহু দেশের সঙ্গে একাধিক চুক্তি করে। অর্থনীতিবিদরা বলছেন, সেই সব চুক্তি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ জারি রাখতে পারে বর্তমান সরকার। অর্থ পাচার এগুলোকে রিকভারি করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন এজেন্সি কিন্তু আছে। বিদেশের সাথেও আমাদের কিন্তু বেশ কিছু নেটওয়ার্ক আছে যেগুলোর আমরা মেম্বার। এডমন্ড কান্ট্রির একটা নেটওয়ার্ক আছে, সেটার আমরা মেম্বার। সুতরাং সেগুলো আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। বৈশ্বিক পরিসরের উদ্যোগের পাশাপাশি অর্থ ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে দুদককেও। প্রয়োজনে টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে নিবিড় অনুসন্ধানের তাগিদ দিচ্ছেন আইনজ্ঞরা। অ্যান্টি করাপশন কমিশন তার এবিলিটি আছে যে দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক, করাপশনের মাধ্যমে যদি টাকা যদি আপনার আত্মসাৎ করে কেউ, সেটাকে কিন্তু সে রিকভার করতে পারে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব। এখন ইন্টারিম গভর্নমেন্টের উচিত যে ইনভেস্টিগেশন উইংটাকে স্ট্রং করে দেওয়া, সবাইকে কোঅর্ডিনেট করে একটা টাস্ক ফোর্স করে দেওয়া, যাতে করে হচ্ছে গিয়ে যে কোনো না কোনোভাবে ট্রেসগুলি যেন করা যায়। অতীত অভিজ্ঞতা বলে, অর্থ পাচার যতটা সহজভাবে হয়েছে, সেই অর্থ ফিরিয়ে আনা ততটাই কঠিন থেকে কঠিনতর। তারপরেও আশার কথা হচ্ছে, এ বিষয়ে কাজ শুরু করেছে সরকার। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক আইন পর্যালোচনা করে সেই অনুযায়ী উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। এছাড়া জামাতে নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগের মামলা পুনর্জীবিত করার আবেদন করা হয়েছে। এ বিষয়ে জানতে এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছে তার কাছে। আফজাল, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাওয়া হয়েছিল, একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধও চাওয়া হয়েছিল। এই রিটের একটি দিন শুনানি হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিটকারী তিনিও বক্তব্য দিয়েছিলেন। তো আজকে এই মামলাটি আদেশের জন্য দিন ধার্য ছিল, কিন্তু রিটকারীর আইনজীবী আদালতকে গিয়ে জানান তিনি এই রিটটি ফেরত নিতে চান। পরে এই রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে যায় এবং ওই দিনই অ্যাটর্নি জেনারেল জানিয়েছিলেন যে বর্তমান সরকারেরও আওয়ামী লীগ বা কোনো দলকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছে নেই, যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে আওয়ামী লীগ দলগতভাবে যে সহিংসতা চালিয়েছে, পুলিশকে গুলি নির্দেশ দিয়েছে, আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এবং ছাত্র জনতাকে হত্যা করেছে পরিকল্পিতভাবে, সেই কারণেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়েছিল। কিন্তু অ্যাটর্নি জেনারেল যেটি বলেছেন যে আওয়ামী লীগ দল হিসেবে যেটি করেছে বা আওয়ামী লীগের দলে থেকে যারা এই দুষ্কৃতিকারী, যারা এই অন্যায়গুলো করেছে, অপরাধগুলো করেছে, গণহত্যা চালিয়েছে, হত্যা করেছে, তাদের বিচার করা হবে। কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের পক্ষে তারা নন। এবং যদিও আজকে রিটকারীর আইনজীবী বা রিটকারী তিনি এই রিটটি ফেরত নিতে চাইলে আদালত উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। আর অন্যদিকে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছিল হাইকোর্টের একটি আদেশের প্রেক্ষিতে 2013 সালের 1 আগস্ট এবং হাইকোর্টের আদেশের পরই আমরা দেখেছি যে 2018 সালের 7 আগস্ট জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দেন নির্বাচন কমিশন এবং এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কিন্তু জামায়াত আপিল করে, কিন্তু আপিলটি শুনানি আর হয়নি, যার কারণে আপিলটি একসময় খারিজ হয়ে যায়। সেই আপিলটি পুনরুজ্জীবিত করার জন্য আজকে জামাতের তরফ থেকে জামাতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছেন। দুপুরের দিকে এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে এবং তারা এরই মধ্যে বেলা 2:30টার দিকে সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে একটি প্রেস ব্রিফিং করবেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আজকে যদি এই আবেদনটি
সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে, আমরা ধারণা করছি যে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত এই আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের যে পূর্ণাঙ্গ বেঞ্চ প্রধান বিচারপতির আদালতে পাঠাবেন এবং সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হবে এবং জামাতের আইনজীবী বলছেন তারা আদালতের মাধ্যমেই নিবন্ধন ফিরে পাবেন। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। আওয়ামী লীগ এবং জামাত ইসলামের নিবন্ধন সংক্রান্ত সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে। আয়নাঘরকে দুনিয়ার নরক আখ্যা দিয়ে সময় সংবাদের কাছে বন্দিশালার নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে ফেরা সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। 5 মাস 3 দিন অন্ধকার কুঠুরিতে আটকে মধ্যযুগীয় বর্বরতা চালানো হয় বলে জানান তিনি। জড়িতদের বিচারে গুম কমিশন গঠিত হয় স্বস্তি জানালেও বিশেষ আইনে দ্রুত বিচার দাবি তার। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সক্রিয় ছিলেন বিএনপির রাজনীতিতে। 2015 সালের 10 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা থেকে রাত 8টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় সাদা মাইক্রোবাসে। সঙ্গে সঙ্গে বেঁধে ফেলা হয় চোখ, গাড়িতে উচ্চ স্বরে গান বাজিয়ে শুরু হয় নির্যাতন। সাথে সাথেই চোখ বেঁধে ফেললো এবং হাতে হ্যান্ডকাপ, মোবাইলগুলো কেড়ে নিল। স্পর্শকাতর জায়গায় ইলেকট্রিক শক। আমি কিন্তু ব্যাপক চিৎকার করছি, যদিও ওরা ভলিউম ফুল করে দিয়েছে, তারপরে এমন যন্ত্রণা, এই যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে না, পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। মানে এটা আল্লাহর একটা বিশেষ রহমত যে এটা আমি টলারেট করতে পেরেছি, আমি বেঁচে আছি। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় অচেনা এক স্থানে। সেখানকার নির্যাতন হার মানায় সিনেমাকেও। কানে 2 লতিতে 2টো ক্লিপ লাগিয়ে দিল। ইলেকট্রিক শর্ট তখন সম্ভবত ভোল্টেজ বেশি ছিল, এত মানে মাথার মানে পুরো পৃথিবী ঘুরছে এরকম। যখন থামে তখন আমার মুখ দিয়ে প্রচুর ফেনা বের হয়ে আসে। প্রতিদিন সন্ধ্যার পর নিত্য নতুন কাউকে নিয়ে আসতো। একটু পরে মিউজিক আর চিৎকার, এমন চিৎকার, মানে ওগুলো চিৎকারে আপনি আতঙ্কে থাকবেন। কারণ আমাকেও বলা হয়েছিল এই যে গরম পাথর টকবক, আমি নিজেও শুনছি এটা এখন পায়খানার রাস্তায় দেওয়া হবে। পরে নেওয়া হয় অন্ধকার ছোট্ট কুঠুরিতে। আলো বাতাসীন কবরের মতো ঘরটিতে মধ্যযুগীয় নির্যাতন শুরু হয় বলে জানান সোহেল রানা। ওই জায়গাটা এত ভয়াবহ, আমরা ছিলাম মশাদের খাদ্য। হাত বাঁধা, হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা, এভাবেই বসে আপনাকে ঘুমাতে হবে। আমার একটা অনুরোধ আছে, মেরে তো ফেলবেনি। আমার অনুরোধটা হলো যে আমাকে মেরে ফেলার আগে আমাকে একটু কি 10 মিনিট একটু শুইতে দিবেন। আয়না ঘরে তার মতো অনেক বন্দী ছিল বলে ধারণা সোহেল রানার। জানান অনেক মানুষ মেরে ফেলার আলামত দেখেছেন তিনি। বহুবার ক্রসফায়ারের জন্য নেওয়া হলেও ভাগ্যক্রমে বেঁচে ফেরেন তিনি। 4-5 জনকে নিয়ে গেল, নিয়ে যায় এক জায়গায় রাখলো। ওখানে আগে থেকে আরও 4-5 জন ছিল। যেই কণ্ঠস্বরটাকে নিয়ে যাওয়া হতো সেই কণ্ঠস্বরটা আমি দ্বিতীয়বার কখনো শুনি নাই। 4-5 জন আসলো, এসে বললো যে প্রত্যেকজনকে উজু করাও। পরে উজু করালো সবাইকে আলাদা আলাদা করে, খুব দ্রুত সবাই উজু করলো। উজু করে বললো যে কে তওবার নামাজ পড়বা, তওবার নামাজ পড়ে নাও, আল্লাহর কাছে সব মাপ চাও, আজকে তো আমাদের জীবন প্রদীপ শেষ। টানা 5 মাস 3 দিন পর 2015 সালের 13 আগস্ট মুক্ত অবস্থায় রাজশাহীর এক জঙ্গলে নিজেকে আবিষ্কার করেন আইনজীবী সোহেল রানা। মিউজিক বেজে ওঠা মানে কাউকে টর্চার করছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরাসরি যাচ্ছে সেখানে। বিল এলাকাতে কাজ করা নিয়ে অনেক ধরনের প্রকল্প, কিন্তু আবার কতগুলো একটা কাজ এরকম চলছে যে বিভিন্ন মন্ত্রণালয়ে অনেক প্রকল্প হয় যেগুলো আসলে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত। তো সেগুলোর একটা ক্লাইমেট ফ্ল্যাগিং হয়, তাহলে করে আপনার মোট এডিপির কতটুকুন আপনার ক্লাইমেটে যাচ্ছে দাতাদের সাহায্যে, সেটা যদি দাতারা জানতে পারে সেটা আবার তারা গিয়ে রিপোর্ট করতে পারে যে তারা এইটুকুন দিচ্ছে। তো প্রকল্প আসলে অনেক, মানে আপনি ধরেন 27-28টা প্রকল্প, যেগুলো অনেকগুলো হয়তো ওরা IUCN এর সাথে করছে, কিছু হয়তো ডিপার্টমেন্টের সাথে করছে। আবার নতুন করে কিছু প্রকল্প যেমন জীববৈচিত্র্য রক্ষায় তারা একটা প্রকল্প সাবমিট করবে। তো সেগুলো আমরা বললাম যে প্রকল্পগুলো যেন শুধুমাত্র প্রশাসনিক পর্যায়ে কথা বলেই চূড়ান্ত করা না হয়, এই প্রকল্পগুলোর যারা উপকারভোগী তাদের সাথে সেই জনগোষ্ঠীর সাথেও যেন কথা বলা হয়, এবং এখন যেহেতু তরুণ প্রজন্ম আগ্রহ দেখাচ্ছে তাদের সাথেও যেন একটু কথা বলে, মানে এটা যেন বটম আপ হয়, এটা যেন টপ ডাউন না হয় যে আমরা একটা প্রকল্প আমাদের মাথায় আছে ওটাই বলে দিলাম, তা যেন না হয়, একটা কনসালটেশন যেন না। ফিনান্সিয়ালি সাপোর্ট কিছুতে তারা করছে,
আবার বাড়তি কিছু আমাদের প্রয়োজন আছে কিনা সেটুকুনো আমাদের থেকে জেনে নিচ্ছে। না, হিসাব করার জন্য তো আমরা এখনো বসতেই পারিনি। হ্যাঁ, আমরা এখনো প্রকল্পের ধারণাগুলো নিচ্ছি, কাজের ধারণাগুলো নিচ্ছি, তারপরে সেগুলোকে প্রকল্প আকারে দিব নাকি আমাদের নিয়মিত কাজ থেকে আমরা করব সেগুলো আমরা চিন্তা করব। পানিতেও যেহেতু আপনি আছেন, পানি নিয়ন্ত্রণ করতে পারেন, বৈষম্য বিরোধী ছাত্র যারা আছেন তারা এই রিসেন্ট যে বন্যা হলো এই বন্যাটার জন্য ভারত কি পানি ড্যাম খুলে দিয়েছিল নাকি উপচে এসেছে তদন্ত করার দাবি জানিয়েছিল, সেটা আপনারা করবেন কিনা? দ্বিতীয় হচ্ছে যে ফেসবুকে বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে যে বাঁধের সামনে বাঁধ, বিভিন্ন কথাগুলো আসছে, এগুলো আপনারা দেখেন, আমার অবস্থানটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে যে বন্যাটা হয়তো হতোই, কিন্তু বন্যাটাতে আমরা বাড়তি কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারতাম, জানমালের ক্ষতি হয়তো কমাতে পারতাম যদি আমরা আগাম একটু পূর্বাভাস পেতাম। সেই আগাম পূর্বাভাস পাওয়ার ব্যাপারে আমরা গতকাল সারাদিনই পানি ভবনে ছিলাম, সেখানে দেখেছি এর আগেও উজানের দেশকে আমরা অনুরোধ করেছি। তো 2-3 দিন আগে দেখলাম সেখান থেকেও বলা হচ্ছে যে বন্যা মোকাবেলায় বাংলাদেশের প্রস্তাব নতুন করে বিবেচনা করার সুযোগ আছে। আর আমরা যেটা মোটামুটি একটা সিদ্ধান্তে এসেছি সেটা হচ্ছে যে আমরা বলবো শুধুমাত্র যে একটা দেশে আমাদের উজানে আছে তা তো না, আমাদের আরও দেশ আছে উজানে। সকল উজানের দেশকে আমরা বলবো যে জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষিতে আমাদের জরুরি হয়ে গেছে এই তথ্যগুলো নিয়মিতভাবে আদান প্রদান করা। তা নয়তো বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল, এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দুদকের তদন্তে বেরিয়ে এলো যশোরের বহুল আলোচিত পুলিশ কনস্টেবল থেকে টিএসআই পদোন্নতি পাওয়া রফিকুল ইসলামের কোটি কোটি টাকার সম্পদ। ভুক্তভোগীদের অভিযোগ, এসব সম্পদের বেশিরভাগই নামমাত্র মূল্যে ভয়ভীতি ও প্রতারণার মাধ্যমে কিনেছেন ওই পুলিশ কর্মকর্তা। ইতোমধ্যে আদালত থেকে তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদকের আইনজীবী। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। বহুল আলোচিত পুলিশ সদস্য রফিকুল ইসলাম কনস্টেবল থেকে পদোন্নতি পাওয়া এই টিএসআই চাকরি জীবনের বেশিরভাগ সময় যশোরে ছিলেন। অনৈতিক উপায়ে ডিআইজি সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের খুশি রেখে পুলিশ বিভাগ সহ জেলায় আধিপত্য বিস্তার করেন। অভিযোগ রয়েছে অবৈধ উপায়ে নিজ স্ত্রী ও শালিকার নামে গড়ে তোলেন কোটি কোটি টাকার সম্পত্তি। এর মধ্যে রয়েছে যশোর শহরে একটি 6তলা ভবন, দোতলা মার্কেট ও একটি দোকান বিল্ডিং, 276 শতক জমির ওপর গরুর খামার, গোপালগঞ্জ জেলা শহরে 7তলা ভবন, ঢাকাতে ফ্ল্যাট, রাজশাহী শহরে বাড়ি এবং খুলনাতে জমি ও ফ্ল্যাট সহ মোট 429.544 শতক সম্পদ। তবে অনুসন্ধানে জানা যায় অর্জিত সম্পদের মধ্যে বেশিরভাগই নামমাত্র মূল্যে ভয়ভীতি ও প্রতারণার মাধ্যমে অর্জন করেছেন ওই পুলিশ কর্মকর্তা। ভুক্তভোগীরা তাদের উপর অত্যাচার ও জবরদখলের বিচার চান। বাড়ি ছাড়ার জন্য আমাদের উপর এমন অত্যাচার করেছে, রাত্রিবেলা এসে আড্ডা মারতো, পুলিশদের নিয়ে আসতো। 16 শতক জমি হওয়ার কথা, সেখানে সে 17.5 শতক মতো জমি দখল করে রেখে দিয়েছে। বেঞ্চের সাথে হ্যান্ডকাপ লাগায় বেঁধে রেখে আমাকে টর্চারিং করে যে আমাকে 10 লক্ষ টাকা দেওয়া লাগবে, কুরাসের ভয় দেখায় আমার কাছ থেকে টাকা দাবি করে। দুদকের আইনজীবী জানান, ইতোমধ্যে আদালত থেকে পুলিশ সদস্য রফিকের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অনুসন্ধান পর্যায়ে এই সকল সম্পত্তি যাতে বেহাত করতে না পারেন, হস্তান্তর করতে না পারেন, সে কারণে আমরা দুদক এটা অ্যাটাচমেন্টের জন্য আবেদন করেছি এবং সেই অনুযায়ী আদালত অ্যাটাচমেন্টের আদেশ দিয়েছেন। 1987 সালে পুলিশে যোগদানকারী রফিকুল ইসলাম বর্তমানে রাজবাড়ী জেলায় কর্মরত। সময় সংবাদ, যশোর। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর স্বর্ণ চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে সিলেট সরাসরি ফ্লাইটে প্রায় ধরা পড়ছে স্বর্ণের চালান। 10 বছরে এই বিমানবন্দর থেকে জব্দ করা হয়েছে 4 মণের মতো স্বর্ণ। আর চালানের সঙ্গে কখনো কখনো বহনকারী ধরা পড়লেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌসাদ আহমেদ চৌধুরী। 153 কেজি স্বর্ণ, মন হিসাবে এর ওজন প্রায় 4 মণ। জব্দকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় 160 কোটি টাকা। সবশেষ গত বুধবার সকালে 17 কোটি টাকা মূল্যের 16 কেজি ওজনের স্বর্ণের চালান জব্দ করা হয়।
উসমানী বিমানবন্দরে একের পর এক স্বর্ণের চালান আটক হলেও এর মূল মালিক বা নেপথ্যের কারিগরদের শনাক্ত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মূল হোতারা সব সময়ই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এছাড়া স্বর্ণ চোরাকার বাড়িদের নানা কৌশলে ধরাশায়ী হন কাস্টমস কর্তৃপক্ষ। ইনিশিয়াল স্ক্যানিং এর মাধ্যমে এটা একদম ক্লিয়ারলি দেখা যায়নি। তারপরে এনএসআই এর কাছে যেহেতু কংক্রিট ইনফরমেশন ছিল, ফার্দার স্ক্যানিং এবং চেকিং এর মাধ্যমে এনএসআই এটা ডিটেক্ট করতে সমর্থ হয়। নানা ধরনের মেশিনের ভেতরে কৌশলে স্বর্ণ নিয়ে আসেন। কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল দিয়ে কৌশলে বের হলেও মাঝে মধ্যে অন্য সংস্থার হাতে ধরা পড়ে চোরাচালানের স্বর্ণ। প্রাথমিক সিদ্ধান্তে ধরা না পড়লেও এনএসআই কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা ছিলেন শুল্ক গোয়েন্দা সহ তাদের সন্দেহ থেকেই যায় এবং তারা সেই ক্ষেত্রে সিভিল এভিয়েশনের নিরাপত্তা ইউনিটের সহায়তা নেন। বুধবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক শারজা থেকে 17 কোটি টাকার স্বর্ণ বহন করে আনা সিলেটের গোয়াইনঘাটের নুরুল ইসলাম পেশায় একজন রং মিস্ত্রি। দেশে আসার বিমানের একটি টিকিটের বিনিময়ে কফি বানানোর মেশিনের বাক্সটি তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসেন। আর এয়ারপোর্টের বাইরে থেকে একজন বাক্সটি গ্রহণ করার কথা ছিল, তবে হাতে নাতে আটক হন তিনি। আর এভাবেই মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ঢাকা মেডিকেলের চিকিৎসকদের কর্মবিরতির ঘটনায় কথা বলছেন চিকিৎসকরা, সরাসরি যাচ্ছে সেখানে। সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা অবগত যে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে 2বার ইনসিডেন্ট ঘটেছে, আমাদের চিকিৎসকরা তাদের নিজের জীবন বাজি রেখে কী পরিমাণে সার্ভিস দিয়েছে সারা বাংলাদেশে। ঢাকা মেডিকেল কলেজে আমরা দেখেছি ডক্টররা চিকিৎসা সেবার পাশাপাশি তারা নিজের পকেট থেকে টাকা দিয়ে ওষুধ কিনেছে, তাদেরকে খাবার দিয়েছে এবং তারা 24 ঘন্টা, 36 ঘন্টা, 72 ঘন্টা পর্যন্ত চিকিৎসা সেবা দিয়েছে। তাই আমি এই কথাটা স্পষ্ট বলতে চাই যে আমরা যারা ডক্টররা, উই আর বাংলাদেশ, উই আর ডক্টর, উই সার্ভ দি হিউম্যানিটি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই পার্ট এবং আমরা আপনাদেরকে সেবা দিয়ে থাকি। তবে আমরা জানি গতকালকে কিছু ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা, আমাদের নিউরোসার্জারি বিভাগের একজন রেসিডেন্ট সে রুগীকে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে যায় এবং সেখান থেকে রুগীর লোক তাকে বের করে তার উপরে ধস্তাধস্তি করে, তাকে মারে এবং তাকে সেভ করার জন্য আমাদের আরেক ডক্টর ওখানে যান এবং যাওয়ার পরে তাকে আক্রমণ করে অতর্কিতভাবে এবং তার কলার ধরে 201 নম্বর অপারেশন থিয়েটারের সামনে থেকে ডিরেক্টর স্যারের রুমের সামনে নিয়ে আসে 200 থেকে 300 মিটার মারতে মারতে। এবং এখানে নিয়ে এসেও তারা ক্ষান্ত হয় নাই। ডিরেক্টর স্যারের রুমের সামনে যে পিএ আছে সেই চেয়ারে তিনি বসেছিলেন এবং এই পিএর চেয়ারেও তার উপরে আক্রমণ করা হয়। আমরা দফায় দফায় বৈঠক করেছিলাম এবং বৈঠক শেষে আমাদের 2টা সিদ্ধান্ত হয়েছে। 1 নম্বর সিদ্ধান্ত, অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং 2 নম্বর দাবি ছিল যে আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। আমরা যারা ইমার্জেন্সি সার্ভিস দেই, আপনারা দেখেছেন যে যারা ইমার্জেন্সি কমপ্লেক্সে থাকেন কত রুগীর লোড থাকে এবং ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ আর্মি, পুলিশ এবং অন্যান্য ফোর্স এখানে থাকবে এবং সশরীরে উপস্থিত থাকবে উইথ আর্ম। কিন্তু আমাদের প্রশাসন সেটা করতে ব্যর্থ হয়েছেন। আমাদেরকে আশ্বস্ত করার পরেও আমরা দেখেছি আরও কালকে রাতে 2টা বিচ্ছিন্ন ঘটনা ঘটে। আরেকটা ঘটনা হচ্ছে, একটা রুগীকে তারা বাইরে আক্রমণ করেছিল এক গ্রুপ। ওই গ্রুপ সেবা নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজে এসেছিল ইমার্জেন্সি রুমে এবং তার যে অপোনেন্ট গ্রুপ ছিল সে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে ঢুকে চাপাতি দিয়ে কূপে তার হত্যা নিশ্চিত করে এখান থেকে চলে গিয়েছে। তাহলে আমরা দেখতে চাই যে এখানে রুগীও সেফ না। আপনারা কোথায় সেবা নিতে আসছেন? এখানে রুগীও সেফ না। আরেকটি কথা বলতে চাই, পরে আরেকটা ঘটনা ঘটেছে। আরেকটা ওসেকে, আমরা জানেন যে ইমার্জেন্সি রুমে ওসেকে একটা ক্রিটিক্যাল রুগী এসেছিল ক্রনিক কিডনি ডিজিজের, সেই রুগী মারা যায়। মারা যাওয়ার পরে এই রুগী মারা যাওয়ার পরে আমার ডক্টর, ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং অন্যান্য ডক্টরের উপরে হামলা হয় এবং ইমার্জেন্সি কমপ্লেক্স ওসেক ভাঙচুর করা হয়। তাই আমরা দেখতে পাই যে এখানে ডক্টর, রুগী কেউই নিরাপদ না। আমরা কালকে ডিরেক্টর স্যারের অনুমতিতে, আশ্বাসে
কালকে রাত 11টা বাজে আবার কর্মক্ষেত্রে ফিরে যাই। আমরা সকাল 8টা পর্যন্ত ইমার্জেন্সি সার্ভিস দিয়েছি, সারা রাত ধরে অপারেশন করেছি, আমরা হাসপাতালে ছিলাম, আমরা দেখেছি, রুগীকে সেবা দিয়েছি। স্যারের কথা আশ্বস্ত হয়ে যেহেতু আমরা কাজ করেছি, কিন্তু আমরা কোনো সিকিউরিটি ফোর্স এখানে ভিতরে দেখি নাই। সিকিউরিটি ফোর্স তারা বাইরে ছিল, কিন্তু ইমার্জেন্সি কমপ্লেক্সের সামনে সশরীরে উইথ উইপন্স থাকার কথা ছিল, আমরা সেটা দেখি নাই। তাই আমরা বাধ্য হয়ে নিজের সিকিউরিটির জন্য আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি। আমরা 2টা থেকে প্রোগ্রাম রেখেছি বাগান গেটে। আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই থাকবেন এবং আমাদের দাবি দেওয়া সহ আমরা আপনাদের কাছে আবার ব্রিফ করব। ধন্যবাদ। সকল ব্যাপারে আমি প্রশ্নের উত্তর দিব 2টা বাজে, আপনারা সবাই থাকবেন প্লিজ। আমাদের এখনো শুরু হয় নাই। সারা বাংলাদেশের সমস্ত চিকিৎসক, সরকারি বেসরকারি সবাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাদেরকে 2টার পরে করবেন। আমাদের সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। আমানত হিসেবে রাখা 1200 কোটি টাকা ফেরত চাওয়ার পর এবার 9টি ব্যাংকের সঙ্গে লেনদেন না করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে এসএলএম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকও রয়েছে। চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আব্দুস শুকুর স্বাক্ষরিত চিঠিতে ব্যাংকগুলোর নাম উল্লেখ করা হয়েছে। এগুলো হলো গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। এসব ব্যাংকে সব ধরনের পে অর্ডার চেক এবং গ্যারান্টি গ্রহণ না করতে বলা হয়েছে চিঠিতে। এর আগে গত সপ্তাহে এসএলএমের 4টি সহ মোট 5টি ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে থাকা চট্টগ্রাম বন্দরের 1200 কোটি টাকা ফেরত চাওয়া হয়েছিল। এসএলএমের যে 4টা ব্যাংক, সেটা হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। এই 4টা ব্যাংকে আমাদের প্রায় 927 কোটি টাকা আমানত আছে, স্থায়ী আমানত। এগুলো আমরা ফেরত চেয়েছি, ওদেরকে আমরা ডেকেছি এবং এদেরকে একটা টাইম লাইন দিতে বলেছি যে এগুলো ফেরত দেওয়ার জন্য। বিভিন্ন সময় দেখা যায় টেন্ডার সাবমিশনের সময় অনেকে পে অর্ডার দেয়, কিংবা চুক্তির সময় পারফরমেন্স গ্যারান্টি হিসেবে ব্যাংক গ্যারান্টি দেয়। তো এগুলো যেন কোনো রকম ভুয়া না দেয়, কিংবা এগুলো যেন তাৎক্ষণিকভাবে এনকেশ করা যায়, সেজন্যই আমরা এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। লাঞ্ছিতের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে দেশের সব হাসপাতাল শাটডাউন ঘোষণা চিকিৎসকদের। ঢাকা মেডিকেলে চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা, সেনা পুলিশ মোতায়েন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা, চন্দ্রিমায় নেতা কর্মীর ঢল। জনকল্যাণের কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান তারেক রহমানের। বন্যার অজুহাতে চালের কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা, কারসাজি করে 50 কেজির বস্তায় বাড়ানো হয়েছে 400 টাকা পর্যন্ত। সিন্ডিকেট ভাঙতে এলসি উন্মুক্ত করার দাবি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।